রুশদি এবার একটু ফিরে তাকালো, চোখের কোণে দুষ্টুমির ঝিলিক। আরে উজানের কথা বলছি, ওকে তো আমরা জান বলেই ডাকি। কাটা ঘায়ে নুনের ছিটা বোধহয় একেই বলে। ফারাজ এমনিতেই উজান আর রুশদের সখ্যতা দেখে ভেতরে ভেতরে দাউ দাউ করে চলছিল। তার উপর এই জান সম্বোধনটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে কয়েক পা এগিয়ে রুশদির একদম সামনে এসে দাঁড়ালো। তুমি ওকে জান বলে ডাকছো কেন? আজ থেকে আর ডাকবে না। রুশদি বিস্ময় মাখানো গলায় বলল, কেন? জান আপনার কি ক্ষতি করলো শুনি? ওকে বাড়ির সবাই ছোট করে জান বলে ডাকে, আমিও জানকে জান ডাকি। উফ, বলছি তো জান বলে ডাকবে না, বিশেষ করে আমার সামনে তো একদমই না। ফারাজের কণ্ঠস্বর এবার গম্ভীর আবার কর্তৃত্বপূর্ণ। আজব তো, একটা ছোট ডাকনাম নিয়ে আপনি এত আদিক্ষেতা করছেন কেন? ফারাজ যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক উদ্ভট সমাধান দিল। উজানকে বেশি সংক্ষিপ্ত নামে ডাকার জন্য হলে উ বলে ডাকবে, তবুও জান ডাকতে পারবে না। উ জানের থেকেও ছোট। রুশদি এবার শব্দ করে হেসে উঠল, তবে সে হাসিতে তাচ্ছিল্য মেশানো। আমি উজানকে শুধু উ বলে ডাকবো? আপনার ঘিলু কি সব আলমারিতে তুলে রেখেছেন নাকি? হ্যাঁ, এমন মিনিংলেস কথা বলছেন কেন? আমি মিনিংলেস কথা বলছি? ফারাজের চল শক্ত হয়ে এলো। হ্যাঁ। তোমার কাছে আমার কথা অর্থহীন মনে হতে পারে, কিন্তু সাফ জানিয়ে দিচ্ছি, ওকে জান বলে ডাকবে না তো ডাকবে না। পাগল নাকি? পাগল বলো আর ছাগল বলো, তুমি ওকে জান ডাকতে পারবে না। এটা আপনার সমস্যাটা কোথায়? রুশদি এবার জেদ ধরল। আপনাকে নির্ঘাত পাগলে কামড়েছে, তাই অযথা ফাউল কথা বলছেন। আমি উজানকে 1000 বার জান বলবো, ও ছোটবেলা থেকে আমার জান, আর আমি এই অভ্যাস বদলাতে পারবো না। জান মানে জানি। ফারাজ এবার রুশদির খুব কাছে গিয়ে থমথমে গলায় এক চরম হুমকি দিল। রুশদি, আরেকবার ওকে জান ডাকলে তোমার জান নিব আমি। রুশদি এক মুহূর্ত ফারাজের রাঙা চোখের দিকে তাকিয়ে থেকে একটা অবজ্ঞার ঝামটা মারল। আচ্ছা তাই? আমি কি আপনাকে ভয় পাই নাকি? আপনার এসব সস্তা হুমকিতে রুশদি দমে যাওয়ার মেয়ে নয়। বলেই রুশদি ঘর থেকে গটগট করে বেরিয়ে যেতে লাগলো। তার মেজাজটা যেন তিরিক্ষি হয়ে আছে, তেমনই মনের গহীনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করছে। সে স্পষ্ট বুঝতে পারছে ফারাজ প্রচণ্ড জেলাস, আর হিংসে যখন হচ্ছে তখন হিংসে আরও বাড়ানোই বুদ্ধিমানের কাজ। ফারাজ পেছন থেকে আবারও হুঙ্কার ছাড়ল। রুশদি, তুমি কিন্তু ওকে আর জান বলে ডাকবে না। রুশদি না থেমে দরজার ওপাশ থেকে চিৎকার করে জানিয়ে দিল, ডাকবই, জান জান জান। ফারাজ রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে বিছানায় ধপাস করে বসে পড়ল। তার সাজানো পৃথিবীতে রুশদি যেন এক অবাধ্য ঘূর্ণিঝড়, যে বারবার তার ধৈর্যের সীমা পরীক্ষা করে যাচ্ছে। সিফাত তখন উপর হয়ে বিছানায় পড়ে আছে। ঘুমের অতল গহ্বরে সে তলিয়ে গেলেও পাশের শান তখনও সজাগ। গায়ে হালকা ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে সে ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে আছে। তিথির সঙ্গে চ্যাটিং চলছে তার। ক্লাবে যাওয়ার পর থেকেই তাদের এই ভার্চুয়াল আলাপচারিতা বেশ জমে উঠেছে। যদিও তিথির স্বভাবটা শানের কাছে আজও এক বড় রহস্য। মেয়েটা কখনো প্রচণ্ড আগ্রহ নিয়ে কথা বলে, আবার কখনো এমনভাবে ইগনোর করে যেন শান তার চেনা জগতের কেউ নয়। এই রোদ এই বৃষ্টির মধ্যে তার মেজাজ পাল্টানো শানকে যেন বিভ্রান্ত করে, তেমনি এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন করে রাখে। তিথির নীরব সম্মতি পেয়ে শান সাহস করে তাকে কল করলো। সিফাত পাশে শুয়ে থাকা অবস্থায় তিথির সঙ্গে কথা বলা মানেই বিপদের মুখে পা দেওয়া। তার বাঁকা কথা আর রসিকতা সামলানোর দায় হবে। তাই শান চুপি চুপি উঠে বারান্দায় চলে এলো। দুপুর 12টার কড়া রোদ তখন, আকাশে হালকা মেঘের আনাগোনা, সব মিলিয়ে চমৎকার একটা আবহাওয়া। শান ফোনের স্পিকারে কান থেকে মৃদু স্বরে বলল, হ্যালো। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। শান একটু নড়ে চড়ে বসে আবার ডাকলো, হ্যালো মিস তিথি, শুনতে পাচ্ছেন? তিথি যে ওপাশে আছে এবং সব শুনছে সেটা শান বেশ বুঝতে পারছে। হয়তো মেয়েটা লজ্জায় জড়সড় হয়ে আছে, অথবা স্রেফ দুষ্টুমি করছে। শানের ঠোঁটে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে আবারও নিচু গলায় বলল, আপনি কি শুনতে পাচ্ছেন মিস তিথি? হ্যালো। এবার ওপাশ থেকে এক নমনীয় এবং স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। জি। মাত্র একটি শব্দ, কিন্তু তাতেই যেন শানের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। ওই কণ্ঠের মায়াবী রেশ শানকে মুহূর্তেই মাতাল করে দিল। সে অবচেতনেই নিজের মাথায় হাত বুলিয়ে একটু অপ্রস্তুত হয়ে বলল, কথা বলছেন না কেন? কি বলবো? ওপাশের উত্তরটা একদম সংক্ষিপ্ত। কিছু বলার নেই আপনার? না। শান এবার এক ভোগ সাহস সঞ্চয় করে বলেই ফেলল,
আই লাভ ইউ। পরক্ষণে ওপাশটা নিস্তব্ধ হয়ে গেল। শান কল্পনা করতে পারল তিথি হয়তো এখন ফোনের ওপাশে মুখ লুকিয়ে মুচকি হাসছে। শান একটু অস্থির হয়ে বলল, কি হলো? উত্তর দিন। একটু আগেই তো বললেন বলার কিছু নেই। এখন তো আমি বলার মতো একটা টপিক দিলাম, এবার জবাব দিন। তিথি তবুও চুপ। শান হাল না ছেড়ে আবার বলল, ম্যাডাম, কিছু কি বলবেন? কি বলবো? তিথির সে একই প্রশ্ন। সব কি শিখিয়ে দিতে হবে? তিথি এবার একটু দুষ্টুমির সুরে বলল, শিখিয়ে দিলে কি আপনার খুব অসুবিধে হবে? না, অসুবিধা হবে না। তবে তাহলে বলুন, আই লাভ ইউ টু। শানের কণ্ঠে তখন জয়ের সুর। না, কি না? কিছু না। বলবেন না? শান একটু আদুরে গলায় জেদ ধরল, না, কেন? কারণ আমি বাসি না। তিথির কথায় একটা গোপন হাসি লুকিয়েছিল। শানের মনটা কিঞ্চিত দমে গেল। সে একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, সত্যিই বাসেন না? না। ঠিক আছে। শানের গলায় অভিমানের ছোঁয়া। তিথি এবার একটু নড়ে চড়ে বসল। কি ঠিক আছে? কিছু না। কথার মাঝপথে হঠাৎ এক মেলি কণ্ঠস্বর শানের কানে এলো। ভেতরে আসবা? শান চমকে দরজার দিকে তাকালো। দেখলো তার বেআইনের দলবল অর্থাৎ রুশদির কাজিনরা দরজায় দাঁড়িয়ে আছে। তিথির সঙ্গে প্রেমের এই নিভৃত আলাপচারিতায় ছেদ পড়ায় শান একটু বিরক্ত হলো। মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আসুন। ওদিকে ফোনের ওপাশ থেকে মেলি কণ্ঠস্বর শুনতে পেয়ে তিথির মনের ভেতর যেন আশঙ্কার একটা চোরাবালি জেগে উঠল। তার কণ্ঠে মুহূর্তেই ফুটে উঠল তীব্র উৎকণ্ঠা। সে কিছুটা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, কে এসেছে? কার সাথে কথা বলছো? শানের কানে তিথির সেই ব্যাকুল প্রশ্নটা পৌঁছাতেই তার ঠোঁটে এক বাঁকা হাসির রেখা ফুটে উঠল। মেয়েরা মুখে যত বাড়ি বাসি না বলুক, আগলে রাখার সহজাত আকাঙ্ক্ষাটা ঠিকই কোনো না কোনো সময়ে বেরিয়ে পড়ে। তিথির এই ঈর্ষা মিশ্রিত উৎকণ্ঠায় যেন তার হাজারো না বলা কথাকে আজ দিনের আলোর মতো পরিষ্কার করে দিল। শান দরজায় দাঁড়ানো মেয়েগুলোর দিকে এক পলক তাকিয়ে ফোনের ওপাশ লক্ষ্য করে ফিসফিসিয়ে বলল, আপনার মতোই আমার আরো কিছু সুন্দরী বেআইনের দল এসছে। আপনি তো ধরা দিচ্ছেন না। দেখি এদের কাউকে পাঠানো যায় কিনা। রাখি, পরে কথা হবে। তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শান কল কেটে দিল। মনে মনে সে এক পৈশাচিক আনন্দ পেল। মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে দিনের পর দিন। এবার সুযোগ এসেছে তাকে একটু অস্থির করার। শান জানে আগ্নেয়গিরির মতো জ্বলতে জ্বলতে ঠিক একদিন তিথি নিজে এসে ধরা দেবে। ফোনটা পকেটে পুরে শান রুমের ভেতরে এলো। সেখানে লীনা, মিতু আর মিতা দাঁড়িয়ে আছে। সকালে দেখা এবং তাদের পরিচয় হয়েছে। শান এবার তাদের দেখে এক চিলতে অমায়িক হাসি দিল। সে সহজাতভাবে জিজ্ঞেস করল, আরে বেআইনের দল যে, অধমের রুমে কি প্রয়োজন আগমন? মিতা মেয়েটা বরাবরই চঞ্চল আর ঠোঁট কাটা। সে চটপটে গলায় উত্তর দিল, প্রয়োজন আমাদের নয়, আপনাদের। দুপুরে কি না খেয়ে থাকার ইচ্ছা আছে? রোদসী আপু আপনাদের ডাকতে পাঠিয়েছে। খেতে চাইলে জলদি চলুন, নইলে পেটে গামছা বেঁধে থাকতে হবে। আমাদের বাড়ির জনসংখ্যা কত জানেন তো? আপনাদের ভাগের খাবারটা অন্য কারো পেটে যেতে বেশিক্ষণ লাগবে না। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। আর এই যে আমেরিকানদের মতন দেখতে আপনার ওই বিদেশি বেআই সাহেবকে ঘুম থেকে তুলুন। শেষ কথাটা সে সিফাতের দিকে আঙুল তুলে বলল। সিফাত গায়ের রঙে আর চালচলনে সত্যি কিছুটা পশ্চিমা ধাঁচের, আর তার পোশাকের ফ্যাশনও বিদেশি ফুটবলদের মতন। মিতার মুখে সিফাতকে বিদেশি সম্বোধন শুনে ঘরের বাকি মেয়েগুলো মৃদু হাসল। মিতু মেয়েটা স্বভাবে বেশ শান্ত আর নম্র। সে শানের দিকে তাকিয়ে আলতো করে মনে করিয়ে দিল। শান মাথা নেড়ে সায় দিয়ে বলল, আচ্ছা, আমরা আসছি। মেয়ের দল চলে যেতেই শান ধরফর করে সিফাতকে ডেকে তুলল। এরপর দুজনে দ্রুত গোসল সেরে পরিপাটি হয়ে নিচে নেমে গেল। বিকেলের আলো তখন মরে এসেছে। আকাশের এক কোণে সিন্দুরে মেঘের আনাগোনা, আর চারিদিকের গ্রাম্য পরিবেশে এক মায়াবী নিস্তব্ধতা। সীতাকুণ্ডের পাহাড়ের কোল ঘেঁষে আসা ঠান্ডা হাওয়া শেখ বাড়ির চারপাশটাকে যেন এক শান্তিতে ভরিয়ে দিয়েছে। দূরের বিস্তীর্ণ সবুজ মাঠের ওপর দিয়ে বুনো হাঁসের দল উড়ে যাচ্ছে দিগন্তের পানে।
পুকুরের জলে সূর্যের শেষ রশ্মিটা চিকচিক করছে, আর গাছগাছালির ঝিঝি পোকার ডাক জানান দিচ্ছে সন্ধ্যা সমাগত। প্রকৃতির এই অবারিত মুগ্ধতা যখন চারিপাশকে আচ্ছন্ন করে রেখেছে, ফারাজ তখন শেখবাড়ির ছাদে একা দাঁড়িয়ে নিজের মনের ভেতরের অস্থিরতার সঙ্গে লড়াই করছিল। দুপুরের খাবারের টেবিলে রুশদি আর উজানের সেই অবাধ হাসি আর খুনসুটি ফারাজের চোখে বিষের মতো বিঁধেছে। ওরা শৈশবে একসঙ্গে বড় হয়েছে কিনা, উজান রুশদির ভাই হয় কিনা, এসব যুক্তিতর্ক তার তপ্ত হৃদয়ে কোনো কাজ দিচ্ছে না। তার উপর রুশদির সেই দুঃসাহসিক জান ডাক তো আছেই, যা ফারাজকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। এর উপর মরার উপর খাড়া ঘায়ের মতো এক ঝাঁক শালাশালির সীমাহীন জ্বালাতন তো আছেই। ফারাজ দীর্ঘশ্বাস ফেলে ভাবছিল, সবই ডিসকাস্টিং। কবে যে এই শ্বশুরবাড়ি থেকে পালানো যাবে? সবে একদিন হয়েছে, তাতেই ফারাজের বিরক্তির সীমা নেই। আরে দুলা ভাই, আপনি এখানে? হঠাৎ পরিচিত এক কণ্ঠে দুলাভাই ডাক শুনে ফারাজের চোয়াল শক্ত হয়ে গেল। আবার কোন আব্বু দিল ভেবে বিরক্তি নিয়ে পেছনে ফিরতে দেখলো উজান হাসি মুখে দাঁড়িয়ে। উজানের মুখ দেখা মাত্র ফারাজের শরীরে রক্ত টকবক করে ফুটে উঠল। এই মুহূর্তে উজানের চেয়ে বড় এন্ট্রি বা শত্রু ফারাজের অভিধানে আর কেউ নেই। তবে ফারাজকে অবাক করে দিল উজানের ডাকটা। উজান সপ্রতিভ গলায় বলল, দুলা ভাই নিচে চলুন, যাওয়া যাক। আব্বু আর চাচুরা আপনার জন্য অপেক্ষা করছেন। ফারাজ নিজেকে বড্ড শক্তিশালী এবং গাম্ভীর্যপূর্ণ একজন মানুষ হিসেবে উপস্থাপন করতে চাইল। পকেটে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টি উজানের মুখে স্থির রেখে সে ভারী গলায় বলল, আপনি আমাকে দুলাভাই রাখছেন কেন? আপনি তো রুশদির চেয়ে বড়। উজান বিন্দু মাত্র বিচলিত না হয়ে হালকা চালে জবাব দিল। कोई बात नहीं, चलता है। ফারাজ সরু চোখে উজানকে মেপে নিল। যতটুকু সে জানে, এই ছেলেটা দীর্ঘদিন ইউরোপে ছিল। এমনকি একসময় পরিবারের বড়দের ইচ্ছা ছিল রুশদির সঙ্গে যেন উজানের বিয়ে হয়। সে তাকে দুলাভাই ডাকছে, বিষয়টা ফারাজকে অবাক করলো। ফারাজ আর কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সের পকেটে হাত দিয়ে বীর দর্পণে পুরো শেখ বাড়ি চষে বেড়াচ্ছে। লক্ষ্য একটাই, রুশদি মমকে খুঁজে বের করা। এই বাড়ি আসার পর থেকে মম যেন কর্পূরের মতো উবে গিয়েছে। সকালের দুপুরে খাবার টেবিলে এক পলক দেখা হয়েছিল, তারপর আর হদিস নেই। এবার সাহস করে পাপাকে বলেছিল মমকে ডেকে দিতে, কিন্তু পাপা এমন একখানা অগ্নিদৃষ্টিতে তাকালো যে শেরের ছোট্ট কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তারপর আর দ্বিতীয়বার উচ্চবাক্য করার সাহস পায়নি সে। বাধ্য হয়ে নিজেই অভিযানে নেমেছে শের। বাড়িটা বেশ খোলামেলা আর সুন্দর। বাড়িটা শেরের বেশ পছন্দ হলেও একটা জায়গায় শেরের চরম আপত্তি। এই বাড়ির একপাল বাচ্চা কাচ্চা, এরা সারাক্ষণ যেভাবে হই হুল্লোড় বা কিচিরমিচির করে তাতে শেরের ভীষণ বিরক্ত লাগে। বিশেষ করে কারণে অকারণে এদের কান্নাকাটি করাটা শেরের কাছে রীতিমতো বিরক্তিকর। অথচ মজার ব্যাপার হলো এই ক্ষুদে পণ্ডিত নিজেও কিন্তু একটা বাচ্চাই। তবে তার বাচ্চাদের সঙ্গে থাকার চেয়ে বেশি পছন্দ বড়দের সান্নিধ্য। শান, সিফাত কিংবা তার প্রিয় মমের সাথে থাকতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এদিক ওদিক চোখ বুলিয়ে মমকে খুঁজছিল সে। এমন সময় সামনে পড়ল সেই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট একপাল বাচ্চার দল। বিভিন্ন বয়সের একঝাঁক ছেলে মেয়ে মিলে কি একটা খেলায় মেতেছে। তাদের ভেতর থেকে এক পুচকি মেয়ে কৌতূহলী চোখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এই বাবু, তোমার নাম কি? তুমি কি আমাদের সাথে খেলবে? শের থামলো, তারপর পকেট থেকে হাত না বের করে বড়দের মতো গম্ভীর গলায় জবরদস্ত এক জবাব দিল, My name is Sher, Tehran Khan Sher, and I am not Babu. বুঝতে পেরেছো খুকি? আমি তোমাদের মতো ছোট বাচ্চা নই। That's why আমি এসব বাচ্চাদের গেম খেলি না। তাছাড়া বাচ্চাদের সাথে খেলা আমার একদম পছন্দ না। সো তোমরা খেলো, আমি আসি। বাচ্চাদের দলটা হা হয়ে তাকিয়ে রইল। একে অপরের মুখ চাওয়াচাই করলো তারা। এটুকু এক ছেলের মুখে এমন বিজ্ঞের মতো কথা শুনে তাদের পিলে চমকে যাওয়ার দশা। এক সাহসী ছেলে এবার আমতা আমতা করে প্রশ্ন করলো, তুমি কিসে পড়ো? শের ভ্রুকুচকে একদম বড়দের মতো গম্ভীর গলায় জবাব দিল, Why should I tell you? It's none of your business.
বাচ্চাগুলো একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন ভিন গ্রহের কোনো প্রাণী দেখছে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একজোড়া নরম হাত শেরের কাঁধে এসে পড়ল। পরিচিত ঘ্রাণে শেরের মনটা মুহূর্তেই শান্ত হয়ে গেল। ফিরে তাকিয়ে দেখলো রুশদি দাঁড়িয়ে আছে। রুশদি মুচকি এসে বলল, কি হয়েছে শের? নতুন বন্ধুদের সাথে ঝগড়া করছো কেন? শের মুখটা একটু বাঁকিয়ে বলল, মম, এরা বড্ড বেশি কথা বলে। আই ডোন্ট লাইক ইট। রুশদি শেরের সামনে হাঁটু গেড়ে বসে তার দুহাত ধরল। খুব শান্ত গলায় বলল, শোনো শের, বুদ্ধিমান হওয়ার মানে কিন্তু এই নয় যে তুমি অন্যদের ছোট করে দেখবে। তুমি বড়দের মতো বোঝো, কথা বলতে পারো, সেটা ভালো, কিন্তু মনে রেখো, বিনয় হলো সবচাইতে বড় শিক্ষা। যে মানুষ নিজের জ্ঞান নিয়ে অহংকার করে সে আসলে প্রকৃত জ্ঞানী হতে পারে না। শের চুপ করে থাকলো। রুশদি আবার বলল, মানুষের সাথে মেশা শিখতে হয় শের। তুমি আজ যাদের বাচ্চা বলে অবহেলা করছো তাদের সাথেই হয়তো তোমার সবচেয়ে সুন্দর সময় কাটাতে পারো। একাকিত্ব সঠিক নয়, বরং সবার সাথে মিলে মিশে থাকাটাই হলো আসল বুদ্ধিমত্তা। বুঝেছো শের? শের মাথা নিচু করে ছোট করে বলল। ওকে মম। রুশদি হাসলো। গুড বয়, এবার চলো, পাপা তোমাকে খুঁজছে। গাড়িগুলো যখন চট্টগ্রাম শহরের কোলাহল ছাড়িয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে ছুটছিল, তখন বিকেলে নরম রোদ জানালার কাচ চুয়ে ভেতরে আসছিল। রুশদিদের নানা বাড়ি থেকে সমুদ্রের এই নীল জলরাশি খুব একটা দূরে নয়। বড় বড় গাড়ির বহর নিয়ে শেখ ফ্যামিলির সবাই মিলে আজ এক বিশাল কাফেলা। ফারাজের আগে কখনো এত বড় একান্নবর্তী পরিবার দেখেনি। এদের ফ্যামিলি মেম্বার্সের সংখ্যা দেখে মনে হয় এই শহরে এমপি কে হবে সেটা হয়তো এই ফ্যামিলি ঠিক করে। চট্টগ্রামের অর্ধেক জনগণ হয় এই ফ্যামিলিতে। আর সাথে সেই লেদা বাচ্চাগুলোর চিৎকার চেঁচামেচি তো আছে, যা ফারাজের বিরক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। বিকেলের শেষ ভাগ, সূর্যটা তখন আকাশ আর সমুদ্রের মোহনায় হেলে পড়েছে। সমুদ্রের নোনা বাতাসে এক অদ্ভুত মাদকতা আছড়ে পড়া ঢেউগুলো ফেনা তুলে বেলাভূমিতে লুটোপুটি খাচ্ছে। বালুচরে ঝাউবনের সনসন শব্দ আর পর্যটকদের কোলাহল মিলেমিশে একাকার। সবাই যখন ছবি তোলায় মত্ত, সেলফি আর হাসিতে মেতে আছে। ফারাজ তখন অনেক দূরে নিজের গাড়ির সাথে হেলান দিয়ে একা দাঁড়িয়ে। তার কাছে এই সমুদ্র, এই হাওয়া সবই বিষাদময়। চট্টগ্রামের এই পরিবেশ তার দম বন্ধ করে দিচ্ছে। মনে মনে সে পণ করে ফেলেছে আজ রাতেই যেভাবেই হোক সে ঢাকা ফিরে যাবে। ফারাজের স্থির দৃষ্টি শুধু একজনকে খুঁজে বেড়াচ্ছে, রুশদি। সে তার পরিবারের সবার সাথে হেসে কুটিপাটি হচ্ছে, ছবি তুলছে। আর ঠিক তখনই দৃশ্যপটে উদয় হলো ফারাজের দু চোখের বিষ, উজান। ওদের গ্রুপ ফটো তোলা হবে, তাই উজান পটু ভঙ্গিতে এগিয়ে এলো ফারাজের দিকে। বেশ অমায়িক স্বরে ডাকলো, দুলাভাই চলেন, সবাই ডাকছে, একটা গ্রুপ ফটো তুলবো। ফারাজ এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। দুলাভাই শব্দটা এখন ওর কানে তপ্ত সীসার মতো লাগে। বিশেষ করে যখন এই সম্বোধনটা উজানের মুখ থেকে বের হয়, তখন ফারাজের সমস্ত শরীর ঘৃণায় আর বিরক্তিতে রিরি করে ওঠে। সে কিছুতেই মেলাতে পারে না। একটা মানুষ তার পছন্দের নারীর স্বামীকে এত সহজে দুলাভাই বলে ডাকতে পারে কি করে? অবিশ্বাস্য। কথায় আছে, ম্যান উইল বি ম্যান। উজান যে এখনও রুশদিকে মনে মনে কতটা ভালোবাসে সেটা ফারাজের জহুরি চোখ ঠিকই ধরে ফেলেছে। রুশদির দিকে উজানের তাকানোর ধরন, ওর প্রতি যত্নশীল আচরণ আর কথা বলার সুর, সব কিছুই চিৎকার করে উজানের অপ্রকাশিত অনুভূতির জানান দেয়। শেখ ফ্যামিলি বা রুশদি হয়তো এটাকে গভীর বন্ধুত্ব বলে চালিয়ে দেয়, কারণ ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। রুশদির মনে হয়তো উজানের জন্য ভাই বা বন্ধুর বাইরে অন্য কোনো জায়গা নেই, কিন্তু উজানের মনে যে গভীর ক্ষত আর টান আছে সেটা ফারাজ স্পষ্ট বুঝতে পারে। ঠিক এই কারণেই উজানের রুশদির ছায়া মারানো ফারাজের সহ্য হয় না। কোনো স্বামী হয়তো তার স্ত্রীর প্রাক্তন প্রেমিক বা একপাক্ষিক প্রেমিকের এমন কেয়ারিং আচরণ মেনে নিতে পারে না। উজান যেন ফারাজের জীবনে সে অদৃশ্য প্রতিদ্বন্দ্বী, যাকে সে ঘৃণা করতে চাইলেও অবজ্ঞা করতে পারছে না। ফারাজ সামনের বিশাল নীল জলরাশির দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে চোখ সরালো। তার দৃষ্টি গিয়ে থমকালো উজানের উপর। ছেলেটার মুখে সেই পরিচিত অমায়িক হাসি। ফারাজ তার চোয়াল শক্ত করে, অন্ধকার মুখে অত্যন্ত তিক্ততার সাথে বলল, তোমার মতো শালা দুনিয়ার আর কাউকে না দিক আল্লাহ।
কথাটা যেন উজানের কাছে এক বিরাট প্রাপ্তি। সে মুহূর্তেই দারুণ কৃতজ্ঞ হওয়ার ভান করে বুকে হাত রাখলো, কণ্ঠে বিনয় ঠেলে দিয়ে বলল, ধন্যবাদ দুলাভাই। শালা হিসেবে আমি হয়তো 100-তে 100, কিন্তু দুলাভাই হিসেবে আপনি তো 100-তে 500। আপনার মতো দুলাভাই প্রত্যেকটা শালার হোক। উজানের ঠোঁটে আবারও সেই অমলিন হাসির ঝিলিক। ফারাজ মনে মনে কিঞ্চিত বাঁকা হাসল। সে জানে এই ছেলেটা অস্বাভাবিক ধূর্ত আর বুদ্ধিমান। ফারাজের সাথে কথা বলার সময় প্রতিটা সেকেন্ডে সে নিজেকে অসম্ভব নিয়ন্ত্রণে রাখে, যেন কোনোভাবেই ভেতরের আসল মানুষটা বেরিয়ে না আসে। কিন্তু ফারাজও কম ধুরন্ধর নয়। উজানের এই স্বাভাবিক ব্যবহারের আড়ালে যে নিপুণ অভিনয় চলছে তা ধরতে তার এক মুহূর্ত সময় লাগে না। আসলে ফারাজের মুখোমুখি দাঁড়ালে উজান হয়তো অবচেতনেই নিজের হারানো শৈশব আর পছন্দের মানুষটাকে হারানোর আফসোস করে, অথবা হয়তো তীব্র হিংসা হয় তার, সেই আদিম হিংসা। ইস, সে যদি আজ ফারাজের জায়গায় থাকতে পারত, রুশদি যদি তার হতো। নিজের প্রাণের চেয়েও প্রিয় মানুষটা আজ অন্য কারো পরিচয় পরিচিত। এটা মেনে নেওয়া কতটা দহনকাল তা কেবল উজানই জানে। তার চেয়েও বেশি কষ্টকর হলো সকলের সামনে স্বাভাবিক থাকার নাটক করা। এই যে সে দাঁত বের করে হাসছে, এই হাসির আড়ালে যে কত সহস্র অব্যক্ত যন্ত্রণার হাহাকার লুকিয়ে আছে তার কেউ না বুঝলো ফারাজ ঠিকই পড়ছে। ওর চওড়া হাসিতেও মিশে আছে বিষাদ। ফারাজ একবার আর চোখে উজানের দিকে তাকিয়ে পুনরায় দৃষ্টি ফেরালো সমুদ্রের বেলাভূমির দিকে। সেখানে সব কাজিনদের নিয়ে আনন্দে মেতে আছে রুশদি। ফারাজের দৃষ্টি অনুসরণ করে উজানও তাকালো। রুশদির তখন সমুদ্রের নোনা জলে পা ভিজিয়ে বরফ পানি টাইপের কোনো এক খেলায় মত্ত। বালুচরে ছোট বাচ্চাদের মতো চঞ্চল পায়ে দৌড়াচ্ছে রুশদি। মেয়েটা বরাবরই এমন, একটু আনন্দ পেলেই সব ভুলে চঞ্চল হয়ে ওঠে। বাচ্চাদের সাথে মিশলে সে নিজেই এক মস্ত বড় বাচ্চা হয়ে যায়। রুশদির এই নিষ্পাপ আনন্দমাখা মুখের দিকে তাকিয়ে উজানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুকের ভেতরটা হঠাৎ যেন কোনো এক অজানা ভারে টনটন করে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সেই মেকি হাসির প্রলেপ ঠোঁটে মেখে উজান শান্ত স্বরে বলল, দুলাভাই আপনি কিন্তু জিতছেন। ফারাজের কণ্ঠস্বরে তখন পাথুরে কাঠিন্য। সে দৃষ্টি না সরিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন ছুড়ে দিল। ওয়াই? উজান সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কারণ রোশনির মতো একটা মেয়েকে আপনি লাইফ পার্টনার হিসাবে পেয়েছেন। দিন শেষে জীবনটা আপনারই হইল। আর তুমি যে হেরে গেছো তার জন্য বুঝি খুব কষ্টে আছো? ফারাজের স্বরে তীক্ষ্ণ শ্লেষ। উজান মুহূর্তেই আত্মরক্ষার ঢাল তুলে ধরল, অবহেলার সুরে বলল, হেরেছি মানে আর কিসের কষ্ট? আমার মতো ছেলে কি কখনো এই কষ্টেই থাকে? আমি তো সবসময় চিলমরে থাকি দুলাভাই। আবারও সেই নিখুঁত অভিনয়ের চেষ্টা। ফারাজ এবার সরাসরি আক্রমণ করলো, শান্ত অথচ গভীর দৃষ্টিতে উজানের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি রুশদিকে পছন্দ করতে, আজ তাকে হারিয়ে একটু কষ্ট পাচ্ছ না, এটাই কি বিশ্বাস করতে হবে? উজান এবার একটু থতমত খেয়ে গেল। পরক্ষণেই হেসেই উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আমি রোশনিকে, এই গাধাটাকে আমি পছন্দ করতাম? এসব ফালতু কথা আপনাকে কে বলেছে দুলাভাই? এ মেন্টাল মেয়েকে কে পছন্দ করবে? ওর মতো মেয়ে আমার একদম পছন্দ না। এসব গুজবে কান দেবেন না তো। ফারাজ আর ধৈর্য ধরে রাখতে পারল না, বিরক্তির স্বরে বলল, অভিনয় করার বেশি শখ থাকলে এফডিসিতে যাও, আমার সামনে এসব করতে এসো না। আমি ওসব সহ্য করতে পারি না। আমি সোজাসুজি উত্তর চাই। তুমি কি এখনো ওকে পছন্দ করো? মুহূর্তেই যেন সমুদ্রের গর্জন ছাড়া বাকি সব স্তব্ধ হয়ে গেল। উজান নিশ্চুপ। সে বুঝতেই পারেনি ফারাজ সবকিছু এতটা নিশ্চিতভাবে জেনে বসে আছে। তীব্র অস্বস্তি দানা বাঁধল তার চোখে মুখে। এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, আরে না না, এমন কিছু না দুলাভাই। চলেন, সবাই ডাকছে, ছবি তুলে গিয়ে। ফারাজ নিজের জায়গায় অনড় থেকে গর্জে উঠল। অ্যান্সার মাই কোয়েশ্চেন। উজান এবার আর লুকাতে পারল না, দৃষ্টি মাটির দিকে নামিয়ে খুব নিচু স্বরে বিড়বিড় করল, তেমন কি আর? হ্যাঁ নাকি না? ফারাজের কণ্ঠ এবার আরও দৃঢ়। উজান দীর্ঘক্ষণ চুপ থেকে একটা গভীর শ্বাস নিল। বুক চিরে আসা সবটুকু সত্য উজাড় করে দিয়ে কেবল একটি শব্দ বলল, হ্যাঁ। ফারাজ তখন ক্ষিপ্র হাতে আলমারি থেকে কাপড়গুলো বের করে লাগেজে ভরছে। তার চোয়াল শক্ত, নড়াচড়া যেন কোনো ঝড়ের পূর্বাভাস। রুশদি ঘরে ঢুকেই অবাক চোখে দৃশ্যটা দেখল, বিস্ময় নিয়ে প্রশ্ন করল, ব্যাগ গোছাচ্ছেন কেন? আমরা ঢাকা যাচ্ছি। আমরা মানে কে কে? আমরা সবাই। কেন হঠাৎ?
রুশদির কণ্ঠে বিরক্তি। ইচ্ছা। ফারাজের সংক্ষিপ্ত ও রূঢ় উত্তর। রুশদি এবার দরজার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে জেদি স্বরে বলল। আমি যাচ্ছি না। ফারাজ এবার হাত থামিয়ে রুশদির চোখের দিকে অগ্নিদৃষ্টি হানল। কেন? আমার ইচ্ছা। রুশদিও সমান সমান জবাব দিল। ফারাজ এবার লাগেজ গোছানো ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বিছানায় বসে সে গভীর মনোযোগে ট্যাবে গেমস খেলছিল। ফারাজ হঠাৎ ঘর কাঁপিয়ে গর্জে উঠল। শের। বাবার এমন কর্কশ আর অতর্কিত চিৎকারে ছোট্ট শের কেঁপে উঠল। হাত থেকে ট্যাবটা বিছানায় পড়ে গেল। সে ভীতু চোখে বাবার দিকে তাকালো। পুচকিটার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে এসে দাঁড়ালো রুশদির পাশে। রুশদির সাথে সাথে আগলে ধরল শেরকে। ক্ষোভ নিয়ে বলল। অযথা বাচ্চার ওপর ওভাবে চিল্লাচ্ছেন কেন? ফারাজ রুশদির প্রশ্নের কোনো উত্তর দিল না। শেরকে হুকুমের সুরে বলল। তোমার চাচ্চুদের রুমে যাও এক্ষুনি, দরজাটা চাপিয়ে দিয়ে যাবে। শের আর এক মুহূর্ত দেরি করল না। বাবার মেজাজ এখন সপ্তম আকাশে। তাই সান্দের জন্য বরাদ্দ পাশের গেস্ট রুমে সে দ্রুত চলে গেল। শের ঘর থেকে বেরিয়ে যেতে রুশদির অনুমূর্তি ধারণ করলো। তীক্ষ্ণ স্বরে বলল। সমস্যা কি আপনার? ফারাজ পাল্টা প্রশ্ন ছুড়ল। তোমার প্রবলেমটা কি রুশদি? সমস্যা তো আপনার। আপনি ঢাকা ফেরার জন্য এত উতলা হয়ে উঠছেন কেন? কিসের এত তাড়া আপনার? কারণ আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। ফারাজের কণ্ঠে পাথুরে কাঠিন্য। কেন থাকবেন না? কারণটা কি? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। চুপচাপ রেডি হও। রুশদি এবার ফেটে পড়ল। অযথা আমার সাথে এই রুড বিহেভিয়ার কেন করছেন আপনি? আমি কোনো রুড বিহেভিয়ার করছি না রুশদি, জাস্ট কথা শোনো। যদি ঢাকা ব্যাক করার আপনার কথা হয়ে থাকে তবে সেই কথা আমি শুনবো না। আমি এখন ঢাকা যাব না, ব্যাস। ফারাজের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। দাঁতে দাঁত চেপে বলল। অযথা তেরামো করছো কেন? এটা আমার অভ্যাস, তাই করছি। রুশদিও তেসরা জবাব দিল। ফারাজ আবারও ব্যাগে কাপড় গোছাতে গোছাতে বলল। আমি বারবার এক কথা বলতে পারবো না। রেডি হও তাড়াতাড়ি, 1 ঘন্টার ভেতর আমরা বের হব। যাব না আমি। রেডি হতে বলছি। বললাম তো যাব না। এক কথা আপনাকে কতবার বলতে হবে? আমার যাওয়ার ইচ্ছা নেই। আপনার এত যাওয়ার শখ থাকলে আপনি চলে যান, আমি যাব না। ফারাজ এবার হাতের কাপড়টা সজোরে বিছানায় আছাড় মারল। দ্রুত পায়ে রুশদির একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন বিষাক্ত জ্বালা। শীতল গলায় বলল। আমি চলে যাবো আর তুমি এখানে থাকবে কেন? আমি থাকলে কি তোমার আর উজানে ডিস্টার্ব হচ্ছে? দুজনে তো একে অপরকে খুব পছন্দ। আমি বোধহয় মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছি, তাই না? রুশদি স্তম্ভিত হয়ে গেল। অপমানে তার শরীর কাঁপছে। ফারাজ এমন একটা কথা বলতে পারল। ফারাজ এবার সন্দেহের কোনো জায়গা তো সে রাখেনি। নিজে থেকে অতীত বলেছে তাকে। সে না বললে তো ফারাজ জানতেও পারতো না কোনোদিন। অথচ তাকে এমন কথা শুনতে হলো। ঘৃণা ভরে বলল। ফালতু কথা কম বলবেন। ফালতু কথা নাকি ধ্রুব সত্য? সত্যটা গায়ে লাগছে বুঝি? ফারাজের কণ্ঠে শ্লেষের হাসি। উজান ভাই আমার। রুশদি চিৎকার করে উঠল। কিন্তু ও তোমাকে স্টিল পছন্দ করে, ও তোমাকে ভালোবাসে। ফারাজ এবার সত্যটা সপাটোর মুখের উপর ছুড়ে দিল। রুশদি এক মুহূর্ত স্তব্ধ থেকে আর্তনাদ করে বলল। তো এখন আমি কি করব? আমি তো ওকে ভালোবাসি না, আমি ওকে ভাই মনে করি, ব্যাস। ফারাজ কোনো তর্কে গেল না। আবারও সেই হুকুমের সুরে বলল। ঢাকা চলো রুশদি। রুশদি এবার পাহাড় সম জেদ নিয়ে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখেও আগুনের আভা। চিৎকার করে বলল। আমি যাব না। একবার তো বললাম আপনার যাওয়ার ইচ্ছা থাকলে আপনি চলে যান, কিন্তু আমাকে বাধ্য করবেন না। আপনি আজ কিছুতেই আমাকে চট্টগ্রাম থেকে নিয়ে যেতে পারবেন না। ফারাজের ধৈর্যের শেষ বিন্দুটুকুও যেন বাষ্প হয়ে উড়ে গেল। সে পাথুরে গলায় চূড়ান্ত রায় ঘোষণা করল। রুশদি, তুমি যাবে নাকি না? কথাটা তীরের মতো রুশদির বুক চিরে দিয়ে গেল। রুশদি সহজে কাঁদে না। তার চোখে সচরাচর জল আসে না, কিন্তু আজ বাঁধ ভাঙল। সেই স্থির দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকালো। সেখানে দেখলো শুধু অন্ধ আক্রোশ আর সন্দেহের লেলিহান শিখা। রুশদির কণ্ঠস্বর বুঝে এলো। যে কথাটি সে গোপন রাখতে চেয়েছিল আজ তার চাপা থাকলো না। আমি যেতে পারবো না, কারণ কাল কাল কথাটা শেষ করতে পারল না রুশদি। তার দম বন্ধ হয়ে আসছে, যেন ফুসফুসে বাতাস ঢুকছে না। ফারাজ তখনও জিজ্ঞাসা কুটিল চোখে তাকিয়ে আছে উত্তরের আশায়। রুশদি কাঁপা গলায় আর্তনাদ করে উঠল। কাল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আপনি চাইলে চলে যেতে পারেন, কিন্তু দয়া করে আমাকে বাধ্য করবেন না। আমি যেতে পারবো না। মুহূর্তেই যেন চারিদিকের সব কোলাহল স্তব্ধ হয়ে গেল।
ফারাজের ভেতরে সেই রাগী মানুষটা এক নিমেষেই মিয়ে গেল। নিজের উপর এক তীব্র ঘৃণা আর ধিক্কার এলো তার। না জেনে রুশদিকে এসে কত বড় অপবাদ দিল। এই বাড়িতে কোনো শোকের ছায়া নেই, কোনো বিশেষ আয়োজন নেই। রুশদিও তাকে আগে কোনো দিন বলেনি। ফারাজ জানবে কি করে? তবুও এক অজানা অপরাধ বোধে তার মনটা বিষিয়ে উঠল। রুশদির দুগাল বেয়ে তখন তপ্ত অশ্রু গড়িয়ে পড়ছে। এই চোখের পানি ফারাজের রূঢ় আচরণের জন্য নয়, বরং মায়ের স্মৃতি মনে পড়তেই তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়লে সে আজও নিঃসঙ্গ বোধ করে, যে দিনটিতে সে তার পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছিল। সেই দিনেই সে তার মার সাথে সাথে বাবাকেও হারিয়েছিল, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়েছিল। মায়ের সেই মমতা মাখা মুখ, শাসন মাখা আদর আর চুলে হাত বুলিয়ে দেওয়ার দিনগুলো আজও তার স্মৃতিতে সজীব। মায়ের মৃত্যুর পর তার জীবনটা যেন তাসের ঘরের মতো এলোমেলো হয়ে গিয়েছিল। ফারাজ অপরাধীর মতো ধীর পায়ে রুশদির সামনে গিয়ে দাঁড়ালো। কি বলে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। এক অদ্ভুত অস্বস্তি আর মায়া নিয়ে সে দুই হাতে রুশদির কাঁধ ধরল, নরম স্বরে প্রশ্ন করল,